আছে এবং মানুষ শেখ হাসিনার প্রত্যাবর্তনের সঙ্গে নিজের সমস্যার সংকটের সমাধানের একটা যোগসূত্র তৈরি করে, যে কারণে আমরা দেখছি যে আমাদের গ্রাসরুট অ্যাক্টিভিস্ট যারা আছে তারা যখন আমাদের সঙ্গে পর্যালোচনা মিটিং গুলো করে, আলোচনা হয়, সেখানে কিন্তু সংশ্লিষ্ট এলাকার যারা আমাদের দল করে না, যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না, শিক্ষকতা করে, চাকরি করে, ছোটখাটো ব্যবসা করে, কিংবা কেউ বেকার হয়ে আছে, কেউ ভাতার বাইরে চলে গেছে, মেয়েরা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, তারা কিন্তু আমাদের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে। এমপি হিসেবে পার্লামেন্টে কে গেছে এই প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে, সেখানে স্থানিক নির্বাচনে মানুষের কাছে সেটি গুরুত্ব পাচ্ছে না। এটা কিন্তু আমরা উপলব্ধি করছি আমাদের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আমাদের আলাপচারিতার মধ্য দিয়ে, এবং তারাও এটি নিয়ে গ্রামে গঞ্জে ওয়ার্ডে মফস্বলে সবাই জানতে চাচ্ছে যে তার ভূমিকাটা কি হবে, কিভাবে সে ভূমিকা রাখতে পারে। মানে আমাদের দলীয় নেতাকর্মীরা নয়, আমাদের এই প্রত্যাবর্তনকে ঘিরে মানুষ কন্ট্রিবিউট করতে চায়, মানুষ এখানে নিজের একটা অংশগ্রহণ চায়, এবং মানুষ এটাকে আওয়ামী লীগের আন্দোলন, একটা দলীয় দৃষ্টিভঙ্গি এভাবে দেখে না। মানুষ ভাবে যে এটা তার দেশের, এটা গণতন্ত্রের প্রতি তার দায়িত্ব, কিংবা তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা করতেই হবে। তো যে কারণে এই একটা শেখ হাসিনার প্রত্যাবর্তন যেমন অনিবার্য, এবং এটা আসলে বাংলাদেশের মধ্যে একটা বৃহত্তর একটা সামাজিক রাজনৈতিক ঐক্য ক্রমান্বয়ে গড়ে উঠছে, এবং এই ঐক্যের সামনে আসলে কোনো বিপত্তি টিকবে না। নিজেরাই এত বিপদে আছেন, আপনারা এত বিপদে, এর মধ্যে সাধারণ মানুষ কোন ভরসায়, মানে আপনাদের সঙ্গে যোগাযোগ করাও তো বিপজ্জনক হওয়া উচিত, মানে হওয়ার কথা। কোন ভরসায় স্থানীয় পর্যায়ের মানুষ আসলে তাদের সমস্যা নিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ এই মানে আপনাদের সঙ্গে যোগাযোগ করছেন, এবং কি প্রত্যাশায় করছেন তারা যোগাযোগ? মানে এটা তো একটা খুবই খুবই ইন্টারেস্টিং মানে আপনি আসপেক্ট তুলে ধরলেন, যে সাধারণ মানুষ কেন, কি আশা নিয়ে আসছে আপনাদের কাছে? মানুষের সামনে কিন্তু কোনো বিকল্প নেই। মানুষ তো আর আমাদের, আমি কি বলছি, বক্তৃতা দিচ্ছি, কিংবা আরেকজন আমাদের দলীয় ভাবে কি বলছে, লিফলেটে কি দেয়া হচ্ছে, আমরা তো আমাদের দলীয় দৃষ্টিভঙ্গি হয়তো কম বেশি বলার চেষ্টা করি, কিন্তু মানুষ তো তার জীবন থেকে শিক্ষা নেয়, মানুষ তো তার অভিজ্ঞতা থেকে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে, এবং মানুষ সাধারণত রাজনৈতিক প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ, ভোটদান সেটির মধ্যেই থাকতে চায়। কিন্তু যখন দেখে যে তার স্বাভাবিক যে জীবন সেটা যখন অনিরাপদ থাকছে, তার ভরণ পোষণ, তার অর্থনৈতিক নিরাপত্তা কাঠামোটা যখন ভেঙে পড়ছে, তার পরিবারের প্রতি তার দায়িত্ব আছে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে তার চিন্তা আছে, যখন দেখছে যে বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্তের কারণে সেটা কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার দোকানপাট, ব্যবসা বাণিজ্য, সেখানে লাভ যত করছে চাঁদাটা বেশি দিতে হচ্ছে, এমপি, বিএনপি নেতাকর্মী, জামায়াতের নেতাকর্মী, তাদের কাছে যখন সেটা দিতে হচ্ছে, যখন ছেলেমেয়েরা লেখাপড়া করবে, যখন সেখানে সেই শিক্ষার ব্যয় নির্বাহ করার সুযোগটা থাকছে না, ছোট ছেলেমেয়েটা স্কুলে পড়ে সেখানে বই পাচ্ছে না, পরীক্ষা দিতে যাবে সেটা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকতে হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে পড়ে লেখাপড়া শেষ করেছে, 2 বছর অতিক্রান্ত হয়েছে, ছেলে মেয়েটা হয়তো আন্দোলনেও গিয়েছে চাকরির জন্য, কর্মসংস্থানের জন্য, অথচ 2 বছর পরে সেখানে চাকরির কোনো গ্যারান্টি নেই। যখন দিনভর আপনার বাসায় বিদ্যুৎ থাকবে না, খাবারের জন্য যখন গ্যাসের জন্য অপেক্ষায় থাকতে হবে। আমাদের গ্রামে গঞ্জে আপনি কল্পনা করুন, শুধুমাত্র গার্মেন্টস সেক্টরে আমাদের 40 লাখ নারী আমাদের কাজ করে, যখন তারা দেখছে যে গ্যাসের অভাবে, জ্বালানি সংকটের কারণে তাদের কলকারখানাগুলো বন্ধ হচ্ছে, শহর ছেড়ে আবার গ্রামে ফিরতে হচ্ছে, তখন মানুষের সামনে কি কোনো বিকল্প আছে যে এই সমাধানটা একটা সহজ রাস্তা খুঁজে পাওয়ার? যে কারণে মানুষ যখন দেখছে তার সামনে কোনো বিকল্প নেই, মানুষ তার নিজের জীবন বাঁচাতে দেশের জন্য একটা তো ন্যূনতম পরিবেশটুকু চায়। মানুষ চায় না যে সরকার সবকিছু করে দেবে। মানুষ আসলে আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, নাগরিক হিসেবে তার প্রাপ্যটুকু পেয়ে সবকিছু নিজে থেকে বাস্তবায়িত করতে চায়, নিজের সক্ষমতার বিকাশ ঘটাতে চায়। যখন দেখছে যে রাষ্ট্রের কাছে সেই গ্যারান্টিটুকু থাকছে তো নাই, বরং যেটুকু অধিকার আছে সেটুকু নিয়ে এক ধরনের টানাহেঁচড়া চলছে, তখন স্বাভাবিকভাবে মানুষ সমাধান করতে চায়। এবং মানুষের সামনে রাজনৈতিক দল হিসেবে, মানুষ তো রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক শক্তির কাছে ঐক্যমত গড়তে চায়। যখন দেখছে যে যারা এখন রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে অপারেট করছে, তারা সবাই কোনো না কোনো ভাবে সরকার, তারা সবাই কোনো না কোনো ভাবে বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্তের তারা সুবিধাভোগী, তারা এটা রক্ষা করতে চায়। তো স্বাভাবিকভাবেই যারা বাংলাদেশে আজকে এই সভা সমাবেশ করছে, সরকারি প্রোগ্রামে যাচ্ছে, স্বঘোষিত প্রতিনিধি হয়ে বসে আছে, তারা আসলে সমস্যার সমাধান দিতে পারছে না।
এবং মানুষ তার রায়টা দিতে চায়, মানুষ স্বাধীন সিদ্ধান্ত নিতে চায়। যে কারণে আমি মনে করি যে এই কারণগুলো আওয়ামী লীগের দলীয় তৎপরতা কর্মতৎপরতার চেয়ে মানুষের জীবনে রাষ্ট্রের ব্যর্থতার যে প্রভাব পড়ছে সে কারণে আসলে সংযোগটুকু বাড়ছে বলে আমি মনে করি। এবং মানে এর মাধ্যমে কি আপনার মনে হচ্ছে যে এতটা সংগঠিত হয়ে ওঠা সম্ভব হবে যে ডিসেম্বরের মধ্যে, বা মানে অনেকে তো বলছেন যে ডিসেম্বরের মধ্যে মানে তো ডিসেম্বর না, এর মধ্যে বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশে আবারও পূর্ণোদ্যমে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো ফিরে যেতে পারবে? মানে আপনারা কি মানুষকে সেই পর্যায়ে সংগঠিত করতে পারবেন আসলে সেই সময়ের মধ্যে? কি আঁচ করতে পারছেন, সেই জায়গাটা কিভাবে সম্ভব হবে বলে আপনারা আলোচনা করছেন? আমি যেটি বললাম সেটা তো একটা সামাজিক যে দৃষ্টিভঙ্গি মানুষের, সেটা আরটা হচ্ছে যে দল হিসেবে আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ কিংবা আমাদের অন্যান্য সহযোগী সংগঠনগুলো, এবং এই সংগঠনগুলো আজকে হয়তো তারা ক্ষমতায় আছে 2 বছর ধরে, নির্বাচনের বাইরে রেখেছে, নিষেধাজ্ঞার বাইরে রেখেছে, দলের শক্তি তো আর ক্ষয় হয়নি, দলের শক্তি ক্রমাগত হয়ে বৃদ্ধি পেয়েছে। এবং এটা যারা মনে করছে যে কিছুই হচ্ছে না এবং কিছুই হবে না, তারা তো আসলে বোকাচরকে বসবাস করছে। পৃথিবীতে যাই ঘটুক আওয়ামী লীগের শক্তিশালী প্রত্যাবর্তন হবে, এবং বাংলাদেশের রাজনীতিতে যাই ঘটুক আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক শক্তি হিসেবে অব্যাহত থাকবে। এবং বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগের সেই শক্তিটা আছে, সেই সাংগঠনিক দৃঢ়তা আছে, সেই নৈতিক ভিত্তি আছে, এবং আমাদের বিপুল বিস্তৃত আমাদের যে সাংগঠনিক কাঠামো, আমরা বিশ্বাস করি আমাদের ওয়ার্ডে ইউনিয়নে আমাদের সংগঠন যেভাবে ব্যাপক বিস্তৃত, এই সংগঠনকে আপনি কিভাবে আপনি দমবন্ধ করে একটা পরিবেশ, একটা ফ্যাসিবাদী বন্দোবস্ত, একটা গোটা দেশটাকে কারাগার বানিয়ে আপনি কিছুদিন হয়তো আত্মতৃপ্ত থাকলেন যে কিছুই তো হচ্ছে না, কিন্তু এই সব কিছুই তো আসলে তাসের ঘরের মতো সময় মতো ভেঙে পড়বে। এবং সবকিছু তো মেয়াদ আছে, যে কতটুকু দমন পীড়নের মাধ্যমে আপনি আপনার যে বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি সেটাকে আপনি কতদূর পরাভূত করে রাখতে পারবেন। এবং দেয়ালে তো পিঠ সবারই ঠেকে গেছে, যা খারাপ হওয়ার তা তো হয়েই গেছে, এর চেয়ে খারাপ আর কি হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে যে হারানোর আর কিছুই নেই, অর্জন করার আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসের সঙ্গে জানে যে বর্তমান যাদেরই হোক, ভবিষ্যৎ আমাদের, ভবিষ্যৎ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের। অথবা আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মবিশ্বাসী, আওয়ামী লীগের নেতাকর্মীরা সাহসী, আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈতিক শক্তিটাও বেশি, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখেছে যে জনগণের কাছে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে এবং সরকার হিসেবে পারফর্ম করেছে, এবং মানুষ তার পার্থক্যটা দেখছে। বিএনপি সরকার, অন্তর্বর্তী সরকার এবং আওয়ামী লীগ সরকারের পার্থক্যটা মানুষ দেখতে পাচ্ছে। এবং মানুষ তো আপনি কি দেখাচ্ছেন, কি করতে পারছেন, সেটাই তো মানুষ দেখবে। মানুষের কাছে শেষ পর্যন্ত ফলাফলটাই গুরুত্বপূর্ণ, তথ্য উপাত্ত পরিসংখ্যান, তার জীবনযাপনে কি আসছে না আসছে সেটা গুরুত্বপূর্ণ। তো সে কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের সেই নৈতিক জায়গাটা অনেক শক্তিশালী হয়েছে। আর দেখুন যে আমাদের এখন আপনি যদি চিন্তা করেন যে মিছিল কতগুলো হচ্ছে, আর্মি নামিয়েছেন, নিষেধাজ্ঞা দিয়ে রেখেছেন, ঢাকা শহর তো বা অন্যান্য আমাদের জায়গাগুলোতে কতটুকু হচ্ছে, আসলে তো সেটা দিয়ে তো বাংলাদেশের 17 কোটি 18 কোটি মানুষ যদি থেকে থাকে, একটা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে গণভিত্তি আছে এবং যে সাংগঠনিক শক্তি রয়েছে আমাদের তৃণমূল পর্যন্ত, এই সংখ্যাটা যদি আপনি চিন্তা করেন, তারা তো প্রস্তুতি নিচ্ছে, তারা তো, এবং এই প্রস্তুতি তো আপনি ঠেকাতে পারবেন না। এটাকে নিষেধাজ্ঞা দিয়ে আপনি প্রস্তুতি ঠেকাতে পারবেন? কারাগারে আপনি 4 লাখ 5 লাখ পাঠিয়েছেন, তা আওয়ামী লীগের নেতা কর্মী তো কোটির বেশি। তা আপনি এই তাদেরকে, গোটা বাংলাদেশটাকেই তো আপনি, কারাগার তো আছেই বাংলাদেশ, আনুষ্ঠানিকভাবে কারাগার হয়তো ঘোষণা করতে হবে। এবং আরেকটা দেখুন যে কতগুলো ভুয়ো প্রোপাগান্ডার উপরে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। এই দেশ থেকে চলে গেছে, এই কোথায় আওয়ামী লীগের পলায়ন পর হয়েছে। আজকে দেখুন যে আজকে রাজনৈতিক বাস্তবতার কারণে স্থান পরিবর্তন করতে হয়েছে অনেকে, কিন্তু আমাদের নেতা কর্মীরা তো দেশে অপারেট করছে, দেশের অভ্যন্তরীণ তো আমাদের রাজনৈতিক মূল শক্তি, এবং যারা দেশের বাইরে আছে তারা ধাপে ধাপে আমাদের দেশে প্রত্যাবর্তন করছে, তারা প্রত্যাবর্তন বাধাগ্রস্ত করছে। তারপরেও আমাদের নেতাকর্মীরা কিন্তু স্বাভাবিকভাবে দেশে ফিরে গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া অংশগ্রহণ করার চেষ্টা করছে। অতএব আমি মনে করি যে এটা, এই যে আজকে দেখুন যে আমাদের আজকে তারা হয়তো দেখছে যে সভা সমাবেশ আওয়ামী লীগের দেশে ফেরার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা আপনারা আজ করতে পারছেন, আপনাদের নেতাকর্মীরা ফিরতে শুরু করেছেন। এবং এর সঙ্গে একটু যুক্ত করে দিই সাদ্দাম, 15ই আগস্ট গেল, এরপর কিন্তু বিভিন্ন জন স্ট্যাটাস দিয়েছেন যে আওয়ামী লীগ ডিসেম্বরের মধ্যে কিভাবে ফিরবে। 15ই আগস্টে পর্যন্ত একটা বড় শোক মিছিল করতে পারলো না, বঙ্গবন্ধুর বাড়িতে 32 নম্বরে ফুল দিতে যাওয়ার ভিড় হলো না,
মানে যারা গেছেন তাদের পরিণতি খুব খারাপ হয়েছে, মানে তাদের পেটানোর জন্য সেখানে লোক ছিল, পুলিশ তাদের ধরে নিয়ে গেছে, কিন্তু প্রশ্ন করছে যে সংখ্যায়, বিরাট সংখ্যায় কেন গিয়ে আওয়ামী লীগ সেখানে উপস্থিত হলো না এই 15ই আগস্টেই? বা মানে সংখ্যার প্রশ্নটা বারবার আসছে, কারণ সংখ্যায় না নামলে আপনাদের নেত্রী গিয়েই বা ঢাকায় নামবেন কি করে, আর আপনারাই বা নামবেন কি করে? আর বাংলাদেশে ফেরার তার মানে একরকম পরিস্থিতি হয়েছে, অনেকে ফিরছেন। একটা হচ্ছে যে ধাপে ধাপে আমাদের সংগঠন আন্দোলন তো অগ্রসর হচ্ছেই, আর একটা হচ্ছে যে সংগঠনের শক্তির বহিঃপ্রকাশ, সেটার বহিঃপ্রকাশও কিন্তু একটা রাজনৈতিক কর্মকৌশলের বিষয়। সেটা আওয়ামী লীগ তার রাজনৈতিক সিদ্ধান্ত অনুসারে যখন প্রয়োজন মনে করবে গণমানুষের জন্য, গণতান্ত্রিক আন্দোলনের স্বার্থে, আওয়ামী লীগ সেটা করবে। কিন্তু কেউ আপনি দেখছেন না বলে কিছুই হচ্ছে না এটা মনে করারও কোনো কারণ নেই। আজকে যারা বিশেষ করে বিএনপি সরকার, তাদের উদ্দেশ্য করে আমি এটা বলবো, আজকে দেখুন যে এই জাতীয় শোক দিবসে গোটা বাংলাদেশের মানুষই তো প্রত্যেকটা ঘরকে 32 নম্বর বানিয়ে রেখেছে। এই বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি যদি দেখেন, আপনি যদি শুধু চিন্তা করেন যে কতজন নেমেছে, পত্রিকায় দেখা গেছে কতজন, অডিও ভিডিওতে, আপনি যদি মানুষের অংশগ্রহণটা দেখেন যে জাতীয় শোক দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে আমাদের আওয়ামী লীগের কথা বাদও দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি দেখেন, প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে আমাদের নেতাকর্মীরা কর্মসূচি পালন করেছে। হয় তারা প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে, তা এই এখানে তো আর এটা তো শুধু ঢাকায় 20 জন, ওখানে 30 জন, এখানে রেকর্ডেড আছে কিনা সেটা না, আমাদের গোটা বাংলাদেশে সমস্ত নেতাকর্মীরা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো না কোনো কর্মসূচি তারা পালন করেছে। হয় অসহায় মানুষের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করেছে, না হলে একটা বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানিয়ে সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে, না হলে ঝুটিকা মিছিল করেছে, না হলে মশাল মিছিল করেছে, না হলে মন্দিরে কিংবা মসজিদে মিলাদ মাহফিল কিংবা প্রার্থনা সভার আয়োজন করেছে। তো এই যে গোটা দেশব্যাপী আপনার এই সাংগঠনিক বিস্তৃতি ঘটাচ্ছে, আজকে সংগঠনের শক্তির বহিঃপ্রকাশ হিসেবে, হ্যাঁ এটা আপনি বলতেই পারেন যে ঢাকার একটা বৃহত্তর কর্মসূচি, হ্যাঁ সেটা যদি বেড়েও নেই যে সেটাও ধাপে ধাপে ঘটবে, কিন্তু দেশব্যাপী কিন্তু আওয়ামী লীগের কর্মসূচি কিন্তু অব্যাহত আছে, এবং এটা ক্রমাগতভাবে বিস্তৃতিটা এটা ঘটছে, এবং এটা ঘটছে বলেই এটা কিন্তু তারাই নিষেধাজ্ঞা, তারাই দমন পীড়ন, তারাই গ্রেপ্তার অভিযান, এগুলো অব্যাহত হয়ে বাড়াচ্ছে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা কারাগারে আছে তাদের জামিন পাওয়ার তো কোনো সুযোগ নেই। ক্যাঙ্গারু কোর্টের ট্রায়ালের স্পিড বাড়িয়ে দিয়েছে, রায়ের স্পিড বাড়িয়ে দিয়েছে, এবং এবং এমন ভাবে তারা আজকে দেখুন বাংলাদেশের মানুষকে তারা জিম্মি করছে, তারা কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করছে ডোমেস্টিক অডিয়েন্সকে, বা তাদের যে একটা একটা এই মৌলবাদী গোষ্ঠীগুলো, রাজনৈতিক গোষ্ঠীগুলো যে একটা পক্ষ গড়ে উঠেছে, তাদেরকে খুশি করার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। এবং বাংলাদেশের মানুষকে জিম্মি করে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক নিরাপত্তা, রাজনৈতিক নিরাপত্তা, স্ট্যাবিলিটি, বিদেশি বিনিয়োগ এসব নিয়ে না ভেবে আওয়ামী লীগকে কিভাবে দমন করা যায়, এটাই হচ্ছে এদের প্রধানতম লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। একটা সরকারের প্রধানতম কাজ যে মানুষকে ডেলিভারি দেয়া, মানুষকে সার্ভিস দেয়া, সেটা কিন্তু না। তারা এমন সিদ্ধান্ত গ্রহণ করছে যে সিদ্ধান্ত মূল লক্ষ্য হচ্ছে আওয়ামী লীগের দমন পীড়ন, এবং এই আওয়ামী লীগের দমন পীড়ন করতে গিয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করছে যে শুধুমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা না, বাংলাদেশের জনগণকে তারা বিপদগামী এক ধরনের সংকটের মুখে ফেলে দিচ্ছে। শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন? মানে শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তিনি নিরাপদ থাকবেন কিনা সেটা নিয়ে মানে আন্তর্জাতিক বিভিন্ন পক্ষেরও উদ্বেগের কথা আমরা শুনছি। নিশ্চয়ই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো সেটা নিয়ে চিন্তা করছে। শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টা আপনারা কিভাবে, মানে সেটা কি আপনাদের পক্ষে দেওয়া সম্ভব হবে? সেটা তো অবশ্যই আমাদের সংগঠনের জায়গা থেকে তো সর্বোচ্চ চেষ্টা, প্রস্তুতি থাকবে, কিন্তু আমরা বিশ্বাস করি আসলে জনগণের উপরে। এবং আজকে দেখুন যিনি 21শে আগস্টে গ্রেনেড হামলার মূল কারিগর, পরিকল্পক, আজকে প্রধানমন্ত্রীর পদে দখল করে বসে আছে, সেদিনও হত্যা চেষ্টা হয়েছিল, সেদিনও রাষ্ট্রীয় সমস্ত মেশিনারিজ কিন্তু সেদিনও ব্যবহার করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিজিএফআই, এনএসআই, বিভিন্ন সংগঠন, সন্ত্রাসী সংগঠন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন, তাদের গ্রেনেড নিয়ে আসা, সেখান থেকে তাদেরকে বাংলাদেশের বাইরে ফেরত পাঠানো, রাষ্ট্রীয় মেশিনারিজ কিন্তু সেদিনও তারা ব্যবহার করেছে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজের জীবন দিয়ে হলেও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার মানব ঢাল তৈরি করে কিন্তু সেই জীবন রক্ষা করেছে, এবং সাধারণ মানুষও সেই অভূতপূর্ব সাড়া দিয়েছে। শুধুমাত্র সেই 2024 সালের 21শে আগস্ট গ্রেনেড হামলা কেন, অনেকবার আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার জীবনের উপরে আঘাত এসেছে। এবং এটা আজকে দেখুন যে শেখ হাসিনার রাজনীতি যদি আপনি দেখেন, যে একজন রাজনীতিক হিসেবে আপনি যদি পক্ষে বিপক্ষে মূল্যায়ন, আলোচনা, সমালোচনা, প্রশংসা যেটাই করেন না কেন, পৃথিবীর আপনি যদি অন্যান্য রাজনীতিক, প্রধানমন্ত্রী, দলীয় প্রধান দিকে দেখেন, যে তা শেখ হাসিনার জীবনের উপরে যে রিস্ক ফ্যাক্টর, কিংবা তার বিশেষ করে মৌলবাদী গোষ্ঠীগুলোর
ধারাবাহিক আক্রমণ এবং বিরোধী যারা অন্যান্য রাজনৈতিক দল যারা অপারেট করে গণতন্ত্রের মুখোশে, তারাও যেভাবে যতভাবে আক্রমণ পরিচালনা করেছে, তো শেখ হাসিনার সেই নিরাপত্তার উপরে আঘাত তারা বারবার করার চেষ্টা করেছে। এবং বাংলাদেশের মানুষের দোয়া, ভরসা, ভালোবাসা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ইস্পাত দৃঢ় মনোবলের মাধ্যমে কিন্তু সমস্ত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করা গেছে। এবং আমরা বিশ্বাস করি আমাদের দলীয় নেতাকর্মীদের উপর সেই ভরসা রয়েছে। মানুষের যে একটা জাগরণ তৈরি হচ্ছে সেটার উপর আমাদের ভরসা আছে। এবং আমরা বিশ্বাস করি যে আমরা সেই, এবং বাংলাদেশের আমাদের যারা বিভিন্ন পক্ষ রয়েছে, দায়িত্বশীল পক্ষ রয়েছে, সরকার বাইরে ভেতরে যে যেখানেই থাকুক না কেন, তারা এই বিষয়টা সম্পর্ক তাদের এক ধরনের সংবেদনশীলতা আছে। যে কারণে আমি বিশ্বাস করি যে যারা ক্ষমতায় দখল করে আছে তারা যতই চেষ্টা করুক না কেন, সেই চেষ্টাটা তাদের দিক থেকে থাকবে অবশ্যই। এবং কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের দলীয় কৌশল, মানুষের ভরসা এবং সঠিক কর্মকৌশলের মাধ্যমে আমরা সবকিছু মোকাবেলা করতে পারবো। শেষ প্রশ্ন আপনার সংগঠন নিয়ে করি। আপনারা কি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরো সংগঠিত হতে পেরেছেন? শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ তো একরকমের, মানে ছাত্রলীগকে বেরিয়ে আসতে হয়েছিল 2024-এর জুলাইয়ে, সেখানে আপনারা কি আবার ফিরতে পেরেছেন, সংগঠিত হতে পেরেছেন? সেই জায়গাটা কিভাবে দেখছেন? কারণ সেটা তো খুব গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ, ছাত্রলীগের বাংলাদেশের রাজনীতিতে আবার প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে। আর ওই যে তরুণেরা মুখ ফিরিয়ে নিয়েছে আওয়ামী লীগের কাছ থেকে, এটা তো বলা হচ্ছিল 2024-এর আগস্টের পর থেকে, তরুণ সমাজকে আবার আপনারা সাথে পাচ্ছেন কিনা? একটা হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগের বিশেষ করে ক্যাম্পাসগুলোতে যে ঘটনা ঘটেছে, ছাত্রলীগ রেসপন্সিবল পলিটিক্যাল বিহেভ করার চেষ্টা করেছে। বিশেষ করে জুলাইয়ের 14, 15, 16 তারিখগুলো যখন বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং আজকে তো আমাদের রাজনৈতিক কনফেশন না, তারা পলিটিক্যালি কনফেশন দিচ্ছে কি ধরনের পরিস্থিতি তারা তৈরি করতে চেয়েছে। এবং বিশ্ববিদ্যালয়গুলো যখন বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে, আমাদের কাছে সবসময় শিক্ষার্থীদের নিরাপত্তা, তাদের শিক্ষা জীবন, এটা আমাদের পলিটিক্যাল ক্যারিয়ারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং যে কারণে আমরা কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যতই তারা চেষ্টা করুক আক্রমণ পরিচালনা করার পরিস্থিতি তারা তৈরি করেছে, হামলা চালিয়েছে, দমন-পীড়ন চালিয়েছে, জঙ্গি গোষ্ঠীকে ব্যবহার করেছে, তারপরেও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ যতটুকু সম্ভব বিদ্যমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আমরা সেটিকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক শক্তি সংহত আছে। আজকে দেখুন যে শুধুমাত্র আমরা যদি বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি, আমাদের এক একটা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্রলীগের কর্মী যদি আপনি দেখেন যে 400 থেকে 500 থেকে 700, 1000 জন আছে এক একটা বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের শিক্ষা কার্যক্রমের বাইরে আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম 1000 জন। তো আমাদের এই বহিষ্কৃত এবং যারা আমাদের শিক্ষা কার্যক্রমের বাইরে আছে এমন ছাত্রলীগের কর্মী তো আমাদের মেইন স্ট্রিম যে কোনো সংগঠনের চেয়ে বেশি আছে। এবং তারপরে আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা নবীন শিক্ষার্থী আছে, প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষে লেখাপড়া করছে, স্বাভাবিকভাবেই তারাও কিন্তু আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে আমরা প্রকাশ্যেই বলি তারা সক্রিয় আছে। এখন বিশ্ববিদ্যালয়গুলোতে যে বাস্তবতা, আজকে তো আমাদের আজকে দেখুন তাকে তো বিশ্ববিদ্যালয়ের লেখাপড়াটা শেষ করতে হবে, বিশ্ববিদ্যালয়ের সামাজিক সাংস্কৃতিক পরিসরে তার অবাধ যাতায়াত নিশ্চিত করতে হবে। যে কারণে আমরা আমাদের বিভিন্ন রাজনৈতিক কৌশল আমরা গ্রহণ করে থাকি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে, বাইরে সবখানে আমাদের শিক্ষার্থীরা রয়েছে। আবাসিক হলগুলোতে আমাদের শিক্ষার্থীরা যোগাযোগ আছে আমাদের সঙ্গে। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের ধাপে ধাপে কিংবা যখন একটা পরিণতি লাভ করবে, আমরা অবশ্যই আমাদের সাংগঠনিক শক্তির বহিঃপ্রকাশ সময় মতোই হই বলে আমি মনে করি। কিন্তু সাদ্দাম, এই প্রশ্নটা তো এখন না করে পারছি না যে সংসদ, সরকারটা যেমন একরকমের, সংসদটা বিশেষভাবে একটা ভাগাভাগি করে নেওয়া হয়েছে, মানে বিএনপি, জামাত, জাতীয় পার্টি তারা করেছে, এবং সেটার কথা আপনিও উল্লেখ করছিলেন। বিশ্ববিদ্যালয়গুলোতেও তো সেটাই অবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও মানে যে ছাত্র শিবিরের যে আধিপত্য, মানে তারা যে মানে আত্মপ্রকাশ করলো ছাত্রলীগকে বিশ্ববিদ্যালয় ছাড়া করবার পর, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করবার পর, মানে ছাত্র শিবিরের যে এত দাপট ছিল সেটা তো আসলে এর আগে বোঝা যায় নাই। এখন ছাত্রলীগকে ফিরতে দেওয়া, মানে আওয়ামী লীগকেই বা কেন ফিরতে দেবে এই বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি মিলে? কারণ তাহলে তাদের যে একাধিপত্য সেটার অবসান ঘটবে। এত বড় প্রতিদ্বন্দ্বীকে কেন ফিরতে দেবে? আপনি বলছেন শিক্ষা প্রতিষ্ঠানেও আপনাদের এত সমর্থক, এখন ছাত্র শিবির কেন ফিরতে দেবে? ছাত্র শিবির তো এখনো ছাত্র দলকেই ঢুকতে দেয় নাই, এখনো তাদের মানে নিয়মিত মারামারি হচ্ছে বরং এখন, কারণ ছাত্র দল মরিয়া হয়ে উঠেছে। ধরেন ওই সালাউদ্দিন আম্মার, সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ঢুকতে দেবে কেন?
দেখুন, এটা কারো ফিরতে দেয়া না দেওয়ার উপরে বাংলাদেশ ছাত্রলীগের ক্যাম্পাস ভিত্তিক কর্মকাণ্ড কোনো নির্ভর করে না। ওরা যা বলুক, সরকারে থাকুক, সময় মতো বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করবে। রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে যা করা প্রয়োজন, ক্যাম্পাস কেন্দ্রিক আমাদের যে গণতান্ত্রিক অধিকার, সেটা আমরা আদায় করবোই করবো। এখানে কে বাধা দিল, কে কি চাইলো না চাইলো, এটা এটা তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি, কতটুকু সমঝোতা হবে না হবে, কি হলো না হলো, এগুলোর উপর নির্ভর করছে না। বাংলাদেশ ছাত্রলীগ স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করবে। তারা মেনে নিবে কি না মেনে নিবে সেটা আমাদের দেখার বিষয় নয়। বাংলাদেশ ছাত্রলীগ স্বাভাবিক কর্মকাণ্ড চালাবে, সেটার সঙ্গে অন্যরা কিভাবে মানিয়ে নিবে সেটা বরং চিন্তা করা ভালো। এবং আমরা বিশ্বাস করি যে আপনি ঠিকই বলেছেন যে আজকে তো তারা এক ধরনের, যেহেতু এক ধরনের দখলের বন্দোবস্ত তারা রেখেছে, যারা ক্ষমতার মসনদে আছে, এটা সংসদে, বিশ্ববিদ্যালয়ে, সচিবালয়ে, আদালতে, সবখানেই তারা এটা এই পরিবেশটা তৈরি করে রেখেছে। এই গুটি কয়েক মানুষ শুধুমাত্র নিজেদের ক্ষমতাটা জিম্মি রাখার জন্য। তুমি কে, যেমন ইসরায়েল বলছে ওরকম বলতে পারে, কোনো সমস্যা নেই। এদিকে আমাদের রাষ্ট্রপতি তো হয়েছেন আপনার ফখরুল ইসলাম, যার বাবা চোখা ইসলাম, রাজাকার কমান্ডার, 701 নাম্বার রাজাকার পুত্র আবার এসেছেন কোথায়? বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায়, এবার আবার সেই রাজাকার পুত্র। যাক, তারপরে ইউনূসের চেয়ে ভালো হয়তো, আপনি আমি সকলে মনে করতে পারি যে ইউনূসের চেয়ে ভালো, এটা ঠিক। তো এখানে আমি কিছু কমেন্টস আপনারা ভাইয়েরা যারা কমেন্টস করেছেন, তাদের মধ্যে অনেকে অনেক রকম কমেন্টস করেছেন। এক ভাই লিখেছেন, ভাই এই ভিডিওটা দেখার পর আমার বোন আর 2 ভাগ্নির কথা মনে হলো, প্লিজ ভাই এই বিষয়ে কিছু বলিয়েন। আমি আপনার সকল লাইভ দেখি, কিন্তু কোন ভিডিওটা বা কোন বিষয় এটা আমি জানি না, সুতরাং আমি আসলে কিভাবে কি বলবো। উনি আবারও লিখেছেন, প্লিজ পায়ে ধরে 1 মিনিটের জন্য কিছু বলেন। ফরিদ ভাই, আমাদের একটা জেনারেশন কিভাবে যে নষ্ট হয়ে যাবে জানা ছিল না, আমরা এখনো শিক্ষকদের সম্মান করি, ভয় পাই, এইটা আমরা কিভাবে ফিরে পাবো। জেনারেশন নষ্ট হয়েছে না নষ্ট করা হয়েছে, সেটা হচ্ছে যে $1 মিলিয়ন কোশ্চেন। আর জেনারেশনটাকে একদিনে নষ্ট হয়েছে নাকি অনেক দিন ধরেই অবক্ষয় হয়েছে? দেখেন, জেনারেশনটা নষ্ট হয়েছে অনেক দিন ধরে। একসময় আমরা যখন স্কুল কলেজে পড়তাম, তখন দেখতাম যে নবীন বরণ, তারপরে বিদায়ী অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, স্কুল কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, এলাকার পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, পাড়ায় পাড়ায় ছোটখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান এসব। তো ওগুলো বাদ দিয়ে আমরা যেদিন থেকে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা শুরু করছি, জঙ্গি উৎপাতের ব্যবস্থা শুরু করছি, যেদিন থেকে আমরা এলাকায় একটা স্কুলের জায়গায় 20টা মাদ্রাসার ব্যবস্থা করছি, সেদিন থেকেই জেনারেশন যাওয়ার পথে পড়ছে। আর এই জেনারেশন যে যাবে সেটা সেদিনই বোঝা গেছে। সুতরাং এখানে আসলে বলার কিছু নাই যে একটা জেনারেশন কালকে নষ্ট হয় না, এই জেনারেশন নষ্ট হয়েছে অনেকদিন আগে। এখন এটা আপনাদেরই ব্যাপার। এটা আরেকজন বলছেন, ফরিদ ভাইয়ের লাইভে আসে না, অন্তত কিছু বলবেন, 2টা পায়ে ধরে আর ধৈর্য ধরে রাখতে পারতেছি না। এখন ফরিদ ভাই যদি না আসে, আমি তো আপনাদেরকে বললামই যে জেনারেশনটা এমনি এমনি নষ্ট হয় নাই। এক ভাই বলেছেন এত সময় হয় কেন? ভাই, ফরিদ ভাই যেখানে ছিলেন সেখানে বৈদ্যুতিক সমস্যার কারণে। দেখেন, আমি লাইভ রেডি করে ফেলি সবকিছু, কারণ আমার জন্য সমস্যা না, আমার এখানে কারেন্টও যায় না, কিছু না। কিন্তু আমাদের যে অতিথিরা আসেন, ওনাদের বিভিন্ন রকম সমস্যা হয়, কারণ দেশে থেকে আসেন, ইন্টারনেটের সমস্যা, সমস্যা, এইসব সমস্যার কারণে এই দেরিটুকু হয়, এটা আপনাদেরকে মেনে নিতে হবে। একজন লেগেছে, গুরু আপনার কথা শোনার জন্য অপেক্ষা দেখে গুরু শামীম ওসমান সাহেব কি বলতেছেন, আসলে কি ঘটনা ঘটে গেছে। দেখেন, শামীম ওসমান সাহেব কি বলছেন বা বলবেন সেটা শামীম ওসমানের বিষয়, বা আমাদের এই যেসব নেতৃবৃন্দ এই মুহূর্তে আছেন তারাও কি বলবেন না বলবেন সেটা তাদের বিষয়। তবে আমার মনে হয় যে একমাত্র আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা ছাড়া বাকি যারা আছে, তারা না তৃণমূলের কর্মী না দেশবাসী, কারোকেই কিছু সুনির্দিষ্ট কিছু বলতে পারছেন না, কারণ ওনারা কিছু জানেনই না সম্ভবত। এমনই একটা অবস্থা যে ওনারা ওই খানা পিনা করা, এক্সারসাইজ করা, জুস টুস খেয়ে ডাল টাল সে আগের মতন অবস্থানে আনা ছাড়া ওনারা আর কিছুই জানেন না। আপনার মনে হয়তো অনেকে কষ্ট পাইতে পারেন, অনেকে আমার গালি দিতে পারেন, আই ডোন্ট কেয়ার, যেটা সত্য সেটাই বললাম। আমাদের যেসব নেতারা দেশ ছেড়ে পালাইছেন, যারা দেশের ভিতরে আছেন ওরা কষ্টে আছেন, তৃণমূল কর্মী কেউ পালাইতে পারে নাই। কাদের সাহেবের একটা কথা আমার খুব আজকে স্মরণ পড়ে। কাদের সাহেব একটা কথা বলছিলেন
যে শেখের বেটি শেখ হাসিনা পালায় না, আমাদের কর্মীরা পালায় না, এটা ভালো বলছিলেন। নেত্রী পালায় না, ওনাকে সসম্মানে দিয়ে আসা হয়েছিল দিল্লিতে, আর কর্মীরা পালায় নাই, সব দেশে আছে, মাটি কামড়ায়া মাটি খেয়া দেশে আছে। পালাইছে কারা? নেতারা সব। আর ওই নেতারাও এখন বিদেশে যাইয়া ভাই চাউমিন খাইতেছে, কেউ অনেক কিছুই খাইতেছে, ওনাদের মুখ চেহারা তাজা ভাব দেখেন আপনি, কোনো টেনশন নাই, কারণ ওদের কাছে পয়সা আছে। ওনারা ঠিকই পয়সা দিয়া বিশাল বিশাল বিল্ডিং ভাড়া নিয়ে আছেন, ওখানে এমন এমন নেতাদের বাড়িঘরও আছেন যেটা আপনার অকল্পনীয়, যে ওই বাড়িতে ঢুকার জন্য আপনাকে অন্তত 6টা সিকিউরিটি পাস দিয়া যাইতে হবে নেতাদের বাড়িতে ঢুকার জন্য। কলকাতাতেই আপনাদের নেতারা আছে যারা বাংলাদেশ থেকে কাজের বুয়া 3-4 জন নিয়েও আছেন, বউ বাচ্চা নিয়ে বহাল তবিয়তে আছেন। ওনাদের কোনো টেনশন নেই আপনাদের নিয়ে, আপনারা বাঁচলেন কি মরলেন সেটা নিয়েও টেনশন নেই, নেত্রী ফিরবে কি ফিরবে না সেটা নিয়ে ওনাদের টেনশন নেই। ওনারা বহাল আছেন, ওনাদের ব্যবসা বাণিজ্য, বাসের ব্যবসা, ট্রাকের ব্যবসা, পেট্রোল পাম্পের ব্যবসা, সব চলে বাংলাদেশে। বাংলাদেশের হেন কোনো ব্যবসা নেই যে ওনাদের চলে না, খুব শান্তিতে আছে। ওনাদের বাড়িতে ঢুকার আগে ওনাদের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, প্রথম গেটে গেলে আপনার চেহারার স্ক্যান করে ওনাদের কাছে পাঠাবেন, ওনারা এখান থেকে ওকে করলে সেকেন্ড গেট পার হবেন, সেকেন্ড গেটে করলে আপনাকে একটা বারকোড দিবে, ওই যে আপনার বিভিন্ন খাওয়ার আনলে বারকোড আছে না, চিটিং চিটিং বারকোড, ওইটাতে স্ক্যান করার পরে এরপর আপনার আবার আই কন্ট্যাক্টের স্ক্যান নিবে, নেওয়ার পরে আবার নেতাই বলবে যে হ্যাঁ একে আসতে দাও, এরপরে আপনি ওইখানে যাবেন, যাওয়ার পরে আবার গেট খুলবে, দারোয়ান বলবে আপনি কোথায় যাবেন, কার কাছে, অমুকের কাছে, সাইন দেন, আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান আমি স্যারের সাথে কথা বলি, স্যারের সাথে কথা বলছে, আচ্ছা যান আপনি 4তলায়, 4তলায় গেলে বলো যে আচ্ছা আপনি স্যারের কাছে আসছেন, স্যার 4তলায় না, স্যার 2তলায় আছে, কিন্তু ওইখানে যে বিল্ডিং পর্যন্ত গেছেন ওই বিল্ডিং পুরাটাই ওনার ভাড়া। এরকম নেতারা আছে, বড় ওনারা বহুত বড় নেতা হয়। তো আমি যার কারণে আমি বলি যে আমাদের নেতাদের, এখন আওয়ামী লীগ নেতাদের অবস্থা এরকম, তলোয়ার ছাড়া দেলোয়ার আর লিঙ্গ ছাড়া সিংহ। সুতরাং ওনারা কে কি বললো, শামীম ওসমান কি বললো, অমুক কি বললো, তমুক নেতা কি বললো, ভাই ওগুলাতে না যাইয়া এক নেত্রী শেখ হাসিনা কি বললো সেটার উপরে স্থির থাকেন, যে নেত্রী কি বলছে, নেত্রী যা বলছে সেটাই মানেন, বাকি কিছু মানার দরকার নাই। ওসব ভাইগিরি নেতাগিরি আমি কখনো করিও নাই, আমি তাই 1 পয়সার পাত্তাও দেই না, যে এই নেতারা কি বলে না বলে, কই যায় কি খায়, কোনো টেনশন নাই। আপনি এখন দেখতেছেন যে আমি নেতাদের এই না এখন আর লাইভ করি না, কারণ হচ্ছে যে এই নেতারা কিছু বলতেই পারে না। যেই নেতা তৃণমূলের কর্মীদেরকে কোনো দিক নির্দেশনা দিতে না পারে, যেই নেতারা বাংলাদেশের কোন লোককে দিক নির্দেশনা দিতে না পারে, সেই নেতা দিয়ে আমি করব, সেই নেতারা আইনা আপনাদের সাথে কথা বলে আর লাভ কি, ওনারা তো কিছুই বলতে পারবেন না। আজকেও যদি আপনার কোন নেতারে দিয়ে আপনি দেখেন, আজকে অনেক ইউটিউব প্রোগ্রাম চলছে, বিভিন্ন নেতা ওখানে কথা বলছে, ওই নেতারা কি কিছু বলতে পারছে? কিছুই বলতে পারে না, ওরা কিছুই বলতে পারে না। কেউ চেহারা দেখায়, কেউ চেহারা দেখায় না, ওরা লজ্জায় থাকে, ওদের লজ্জা লাগে চেহারা দেখাইতে, তাই ওরা লজ্জায় থাকে। তো এইসব নেতাদের নিয়ে আমি কোনো কথার বলতে চাই না, যার কারণে আমি আমার চ্যানেলে আপাতত আমি আমার চ্যানেলে আর কোনো আওয়ামী নেতাকে আনি না, এবং ওদের কথা এবং কাজেও ঠিক নেই, এমন যে কথা এবং কাজেও ঠিক নেই যে বলবে আপনারা ঠিক আছে ভাই কালকে আসবো, এর পরের দিন আর ফোনে পাবেন নাই, কারণ ওরা মনে করে যে ভাই গেলে এরপরে পাট করে আবার কি জিজ্ঞেস করে বসে, কি কয়, কি উত্তর দিব। তো নেতারা আছেন, নেতাদের তালে ওনাদের সব ঠিক আছে, ওনাদের বাড়িঘর ঠিক আছে, খানা দানা ঠিক আছে, চাকর বাকর ঠিক আছে, এমন কি ওনাদের ঘরের ইন্ডিয়ার কলকাতায়, দিল্লিতে বা দুবাইতে যারা আছেন তাদের ঘরের কাজ করে দেওয়ার জন্য বাংলাদেশের বহু চাটুকার যারা এতদিন দেশে পাস আসছে, তারাও সেখানে এখনো পাস আটে, তাদের একটা বাহিনী কন্টিনিউ সব জায়গায় রেডি, ওনারা ওইখান থেকে বসে অনেক কিছু করেন, এগুলারে আমি বলি ভাড়াটিয়া নেতা। এই অবস্থা। সুতরাং এক ভাই জিজ্ঞেস করছেন ফরিদ ভাই কোথায়, ফরিদ ভাই আছেন, তবে ওনার এখানে ইলেকট্রিক্যাল সমস্যার কারণে উনি ঢুকতে পারেননি, উনি আমাকে বলছেন 10 মিনিটের ভেতরে ঢুকবেন, আমি এখনো আবার চেষ্টা করছি যে উনি আসতে পারেন কিনা।
তো উনি যদি না আসে তাহলে সেখানে সেটা হচ্ছে যে আপনার ইলেকট্রিসিটির কারণে। আমি আপনাদের কমেন্টস গুলো একটা একটা করে পড়ছি। বাস্তব কথা ভাই, তারেক ভারতে যাবে এই নিউজ শুনলাম। না ভাই, আমার মনে হয় না তারেক রহমান এই মুহূর্তে ভারতে যাবে। তবে তারেক রহমানের যে পররাষ্ট্র উপদেষ্টা আছে, ওনার যে কথা, উনি বললেন যে আপনার ওই যে জাতিসংঘের মিটিং এর আগে পরে যেতে পারেন। আসলে কখন কিভাবে যাবেন সেটা এখন তারেক রহমানের সিদ্ধান্ত। উনি চেষ্টা করবেন যাবেন। আর ভারত তো বারবারই বলছে যে আসার জন্য। তবে পক্ষ বিপক্ষ, ভারত কেন এত বেশি আসতে বলছেন বা ভারত কেন এত উদ্গ্রীব তারেককে নেওয়ার জন্য, সেটা পিছনে একটাই কারণ হচ্ছে সিকিউরিটি রিজন। ভারতের বাংলাদেশের সাথে কোনো নেই, প্রবলেম নেই। ভারতের ব্যবসা বাণিজ্য সব বাংলাদেশের সাথে অতীতের চেয়ে ভালো চলতেছে, আরো বেশি চলতেছে। ভারত একটা জিনিসই চিন্তা করে, সেটা হচ্ছে সিকিউরিটি রিজন, যে বাংলাদেশের মধ্যে আল কায়দা ফাল কায়দা মিলাইয়া তার দেশের কোনো সমস্যা করে কিনা, এইটাই হচ্ছে যে ভারতের মূল টেনশন। যার কারণে আপনাদের চিন্তা করতে হয় 30 বছর আছে, 30 বছর আগে একবার এসেছিল ভারতের প্রধান, আর এইবারে এসেছে। তার মানে এটা বিশাল সিকিউরিটি রিজন আছে ভারতের জন্য। যার কারণে ভারত সরকার চাচ্ছে যে তারেককে নিয়ে যেতে, অভ্যর্থনা দিতে বা করতে। আবার এখানে অনেকে পক্ষ বিপক্ষ অনেকে আছে, অনেকেই বলছেন বাংলাদেশের থেকে, আমার কাছে কথাগুলো যুক্তি মনে হয় ওনাদের, যে অনেকে বলছেন যে ভারত তারেককে নেওয়ার জন্য, তারেকের প্রতি এত আবেগ, এতই যদি কথা বলতে হয় তারেক নিয়ে যেতে, তো তারেকরে ওই দেশে যায় কথা বলবে কেন? তারেক বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারেক তোমার দেশের সমস্যা নিয়ে ওই দেশে, তুমি নরেন্দ্র মোদী বাংলাদেশে আসা কথা কওয়া আমগো দেশে, যুক্তি আছে, যুক্তি খারাপ না। এই যুক্তিটা আমার খুব পছন্দ হয়েছে, যে ভারত আপনার এত সমস্যা, এত বন্ধুত্ব করতে হলে আপনি আসেন না কেন? আপনি এত হেডাম দেহে লাভ কি? আপনি আহেন, বিচার তো আপনারা আটকে গেছে, সুতরাং আপনিই আসেন, আপনি এসে কথা বলেন, সেটা বলেন না কেন? এই যুক্তিটা আমার কাছে খুব একটা খারাপ মনে হয় না। আর ভারত ব্যবসা বাংলাদেশের সাথে করতে হবে, ভারত ব্যবসা না করে বাংলাদেশের সাথে পারবে না, যত যাই বলেন। ভারতের এই ব্যবসা করতেই হবে, কারণ মার্কেট কেউ হারাইতে চায় না। ঘটনা হচ্ছে যে অবস্থাটা কেমন জানেন, যে আপনি বাজারে একটা দোকান দিছেন, এখন দোকান দেওয়ার পরে এক লোকের সাথে আপনার বড়, ওরে দেখলেই আপনার শরীর জ্বলে, মানে তার সাথে আপনার কথাই কর না, শরীর জ্বলে, দেখলেই মারামারি হয়। কিন্তু তার পোলাইয়া যদি প্রতিদিন 300 টাকার মাল আপনার দোকান থেকে কিনে, আপনি কোন যে তোর কাছে বেচুন না, আপনি ঠিকই বেচবেন, কারণ এটা ব্যবসা। ভারতের অবস্থা ওইরকম, ভারত ব্যবসা বুঝে, মারওয়ারি এরা ব্যবসা বুঝে, এখানে অন্য কিছু না। আপনারা আবার মনে করেন না যে হ্যাঁ কেন ভারতের বন্ধু আওয়ামী লীগ, সুতরাং না না না, ওগুলা নেই। ব্যবসার লগে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি নেই। ব্যবসা সবই ব্যবসা। ভারত ব্যবসা বুঝে, ব্যবসাই করে। এক ভাই লিখছেন, রাশেদ ভাই, ধর্মীয় সন্ত্রাসী প্রচারের জন্য শেখ হাসিনা কি দোষী না? এত ওয়াজ মাহফিল হতো, এই ওয়াজ মাহফিল গুলো কি ধর্মীয় সন্ত্রাস না? দেখেন, শেখ হাসিনা দোষী না, দোষী আপনার ভাইয়েরা। ওই যেসব ভাইয়েরা যাইয়া ওখানে সভাপতি হইতো, মসজিদ কমিটির সভাপতি হইতো, অমুক কমিটির সভাপতি হইতো, আনছে কারা? গত 15 বছরে বড় বড় মাহফিল সব আওয়ামী লীগ নেতারা বইয়া বইয়া এই কাম করতো। ওরাই দোষী, শেখ হাসিনা না। সবকিছুতে শেখ হাসিনার দোষ দিয়েন না। দোষী ওই নেতারা, যাদেরকে আপনারা ভাইয়া আপনি এগিয়ে চলেন, আমরা আছি আপনার পিছে, তোমার পিছে করতেন, তারাই দোষী। যেসব দেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ, সেখানে রাজনীতি, ভোট পাওয়ার উদ্দেশ্যে ধর্মভিত্তিক রাজনীতিবিদদের উত্থান ঘটে, কারণ এর মাধ্যমে সহজে ভোট পাওয়া যায়। এটা অশিক্ষিত দেশগুলোতে হয়। অশিক্ষিত দেশগুলো বলতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এগুলাতে এটা হয়, এটার কোনো নাই। আরেক ভাই লিখছেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। অনেক ধন্যবাদ, শুভেচ্ছা রইল রাশেদ ভাই। ধন্যবাদ ভাই আপনাকেও। আরেকজন লিখছেন, আওয়ামী লীগের ক্ষমতায় অন্যতম কারণ তোষণ নীতি, তোষণ নীতির মাধ্যমে হয়তো সাময়িকভাবে শাসন। তোষণ নীতি এখনো চলছে, এখনো আপনাদের নেতাদের গ্রুপিং চলছে। আমি যদি কথা বলি, আমি যদি বলতে চাই, কয়েক ঘন্টা বলতে পারবো, একদম প্রতিটা নেতার নাম ধরে ধরে বলতে পারবো, কারা কারা এখনো কোন কোন গ্রুপে বিভক্ত, কারা কারা কোন কোন গ্রুপে বিভক্ত, নেতারা কার কি সমস্যা, সব বলতে পারবো বিস্তারিত, কল্পনাও করতে পারবেন না। এখনো আছে,
এখনো এখনো এই স্টিল নাও এদের চরিত্র চেঞ্জ হয়নি। কারণ এদের সবার কথা হচ্ছে যে কে কি হইলো না হইলো তাদের নেতৃত্ব ধরে রাখতে হবে। কিন্তু এই যতগুলো নেতা পলাতক এই মুহূর্তে, কলকাতাতে যতগুলো নেতা আছে, যে বড্ডা বড্ডা নেতা, নোয়াখালীর ভাষায় কই একটু, ফেনীর ভাষা বা নোয়াখালীর ভাষা, সরি ভাই আপনারা মাইন্ড করেন না, যে বড্ডা বড্ডা নেতারা আছে না, বড্ডা বাইচা বড্ডা নেতারা, এতারা 5 জন লোক দিয়ে একটা মিছিল করাই পারবো না। এগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, গ্রাম থেকে উঠটা ঢাকা শহর আইয়া এমপি হইছেন দয়ায় 2024-এ দয়ার এমপি। ওরা ঢাকা শহরে একটা মিছিল করাইতে পারবো না, একটা মানববন্ধন করাইতে পারবো না, কিন্তু ওনারা বহুত বড্ডা বড্ডা নেতা, এত বড় নেতা, ওই যে লিঙ্গ ছাড়া সিংহ সব, তলোয়ার ছাড়া দেলোয়ার, গ্রুপিং করতেছে বৈশা বৈশা, সকালে এক গ্রুপ, বিকালে এক গ্রুপ, দুপুরে এক গ্রুপ, বহু কিছু আছে, অনেক অনেক কিছু। অল্প দিন, বেশি দিন নাই, আপনাদের টেনশন করতে হবে না, অল্প দিনে নাম, ছবি, ভিডিও সহ, নাম, ছবি এবং ভিডিও সহ অন লাইভে প্রচার করবে আওয়ামী লীগের এসব নেতাগুলো অবস্থা। কারণ হচ্ছে যে এরাই দল খাইছে, কর্মী খাইছে, সবকিছু এরাই খাইছে। আরেকবার লিখলেন বাংলাদেশের জনগণ ভারত বিরোধিতা কেন তারেক রহমানকে না ডাকলে চলে, ব্যবসা না করে অন্য কোনো দেশের সাথে ব্যবসা প্রতিষ্ঠা করলেই চলে। আমি আপনাদেরকে আগেই বলছি, ভারতের ব্যবসা করে চলতেছে, বাংলাদেশের না লাগলে বাংলাদেশ আনবে না, অসুবিধা কি আছে? বাংলাদেশ না আনুক না, বাংলাদেশে মানা করছে? বাংলাদেশে কি ধরে রাখছে, পায়ে ধরে রাখছে ভাই আমাদের থেকে নিও? বাংলাদেশের না লাগলে বাংলাদেশ নিবে না। আমার এক ভাই লিখলেন বিদেশে আরাম আয়েসে জীবন যাপন করছে যারা, তারা দেশে ফিরে প্রচুর কেলানি খাবে এবার। না ভাই, আপনার এই কথাটা আমি মানতে পারলাম না, কারণ বিদেশে বসে যারা এইসব গ্রুপিং করতেছে, দলের ক্ষতি করতেছে, এরা কেলানি খাবে না। এরা ঠিক আসার 15 দিন আগে অলরেডি ছাড়া শুরু করছে। আপনার আমার মতন আরো তৃণমূলের কর্মীটির যা আছে, কাউরে 500, কাউরে 200, কাউরে 20 টাকা, কাউরে সিঙ্গারা, কাউরে সমোসা খাওয়াইয়া তারা তাদের নেতৃত্ব ঠিকই রাখবে। তাদের আপনারা কেলানি দিতে পারবেন না, এটা ভুল কথা। এটা অতীতেও দিতে পারেন নাই, এখনো দিতে পারবেন না। কারণ হচ্ছে যে আপনারা কেলানি দেওয়ার মতন সক্ষমতা আপনাদের নেই। কেলানি দেওয়ার মতো সক্ষমতা একমাত্র বিএনপির আছে। বিএনপির পোলাপাইন ওই জায়গায় ঠিক নেতা লুঙ্গি খুইল পিড়াইছে বিএনপির নেতাদের, এটা আপনি একটু খেয়াল করে অতীত ঘাইটা দেখেন, আপনারা পারবেন না, দুঃখিত, আমি মনে কষ্ট পাইতে পারেন। আর রাশেদ ভাই আপনার কথাগুলো ভালো লাগে, তবে আমাদের ময়মনসিংহ গাফারগাঁওয়ের এমপি সাহেবের ব্যাপারে কিছু বলেন। আপনাদের গাফারগাঁওয়ের এমপি, ঢাকার এমপি, রাজশাহীর এমপি, খুলনার এমপি, মাদারীপুরের এমপি, শরীয়তপুরের এমপি, সব বিষয়ে বল, সব ভাইয়েরই টিনের চালে কাউয়া নেতা আমার ডট ডট, এগুলো সব খুইলা দিব, আপনাদের সাথে খুল্লা প্রকাশ করব। ওই যে বললাম না, কোন কোন নেতার বাড়িতে যাইতে কয়টা কয়টা সিকিউরিটি ক্যামেরা আছে, কি আছে না আছে, ওগুলো একটা ভিডিও শর্ট সহ দিব আপনাদের, টেনশন নিয়েন না, আপনারা প্রস্তুত থাকেন, আমিও প্রস্তুতি নিচ্ছি, সব আছে, ফাইলিং রেডি, দিবই। দলের সাধারণ সম্পাদক ভাই প্রকাশ্যে ঘোষণা দিয়ে গ্রুপিং করতেছে, অন্যদের কথা পরে বলেন। দলের সাধারণ সম্পাদক তো আছে আমাদের কাদের কাকা, উনি গ্রুপিং করতেছে না কি করতেছে সেটা তো আপনি বললেনই, তার আমি কি বলবো? আপনি যখন বললেন, আপনি আরো কিছু বইলা দেন, তাইলে আমরা অন্তত সবাই জানি, সবাই দেখতে পারি যে কে কিভাবে কি করতেছে। তবে অবস্থা খারাপ, আমি আপনাদের শুধু এটা বলবো যে অবস্থা খারাপ, নেতাদের অবস্থা খারাপ, এতটুকু বলি। নেতাদের উপরে, নেতারা এখন যে যেখানে আছেন সেখানকার সরকার প্রশাসনও বিরক্ত। অলরেডি বহু নেতাকে ডাক দিয়া বলছেন যে দেশে যাও, তোমরা বহুত বছর, 2 বছর ছিলে এখানে, বহুত কিছু করছো, বহুত সুযোগ পাইছো, কিছু করতে পারো নাই, তোমরা দেশে যাও, আর যদি দেশে না যাও তোমাদের হাত পা বাইন্দা ঠিক ওই কাঁটাতারের উপর দিয়া ফালাই দিব ফেলানির মতন, এই কথাটাও বলছে বহু নেতারে। বিরক্ত হয়ে আছে এদের এইসব কারণে, কেউ সহ্য করবে না এসব পোংটামি। রাশেদ ভাই কলকাতা থেকে বলছে, আপনার কথা বললে
বুলেটের থেকেও শক্তিশালী টাকলা ব্যারিস্টার খুব বাড়াবাড়ি করছে। ভাইয়া আপনি কলকাতা থেকে দেখছেন, অসুবিধা নাই, টাকলা ব্যারিস্টার বাড়াবাড়ি করছে, দেখেন ভাই, আমাদের তো মুখ বলবো, অসুবিধা কি? আর এখন ধরেন ভারতকে নিয়ে যেই ট্রল হইতেছে, এই ট্রলের জন্য পুরোপুরি ভারত সরকার দায়ী। কারণ আপনার তো আর তারেক জিয়ার পায়ে পড়ার উপায় ছিল, ঠিক আছে না, নিতে হবে। এখন বাংলাদেশের মানুষ, আমি আপনি হয়তো শুনছেন, এখন বাংলাদেশের মানুষ ডিরেক্ট বলতেছে তোদের দরকার হইলে নরেন্দ্র মোদী তুই আয় দেশে, এটা বাংলাদেশের মানুষ বলতেছে। আমার কাছে কথাটা খারাপ লাগে না। আপনাদের এতই যখন খায়েশ তারেকের নিয়ে দেখা করতে হইব, কথা কইতে হইব, এবং কি বলছেন যে বিশাল আয়োজন করবেন নাকি, বিশাল তারেক জিয়াকে অভ্যর্থনা জানানোর বিশাল আয়োজন করবেন। আপনাদের এত টেনশন থাকলে আপনারা নিজেরাই আসেন না, আইসা কথা বলেন, আসবে না তারেক। এটা ভারত সরকারের বোঝা উচিত যে এত বিশ্বাস করলেন, এত কথা কইলেন, তারেকের মা মইরা যায়, আপনারা 13 বার সিডি পাঠান, মন্ত্রী মিনিস্টার সব পাঠান, উনি প্রধানমন্ত্রী করার জন্য ওনারা আনাইছেন না, সব করছেন না, হইছে তো। এখন বুঝেন তারেক কি জিনিস, তারেক ভাইয়া কি জিনিস বুঝেন। তারেক ভাইয়া আর অন্য জিনিস না, তারেক ভাইয়া আরেক জিনিস। আমি এর আগে বহুবার বলছিলাম যে তারেকের এক দাঁতের বুদ্ধি যেমন আওয়ামী লীগ নেতাগুলো, এখন মনে হয় যেন তারেকের এক দাঁতের বুদ্ধি আপনাকে ভারতীয় নেই। ভাই আপনার মানেন চাই না মানেন, এত গিরগিরানি এত পিরপিরানির পরও তো নিতে পারলেন না এখন পর্যন্ত। এখন এ যা কইতেছে তাই মানতেছেন। এই যে আজকে একটা নোটিশ দিলেন আপনারা, দেখেন আমি দেখাই ভাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করলো ভারত, অস্বাভাবিক পদক্ষেপ দিল্লির। আপনাদের ভারতীয়দের ভাই গভর্নমেন্টের একটু লজ্জা থাকা উচিত। পারবেন না আপনারা বাংলাদেশে টাইট দেওয়ার জন্য যে তেল পেট্রোল অমুক তমুক বেচা বন্ধ করবেন, সেটা পারবেন না, কারণ এটা না পারলে আপনাদের নষ্ট হয়ে যাবে, অন্য কোথাও যাবে না। সুতরাং আপনাদের ব্যবসা করতে হবে, ব্যবসার জন্য যা ইচ্ছা তা বললো আপনার কিচ্ছুই করার নাই। রাশেদ হায়দার টাইটেল দিয়েছে কি আর বলছে কি, ইউটিউব ভিউয়ের ব্যবসা বন্ধ করেন, বট বাহিনী মজা পাচ্ছে, দলের তৃণমূল কর্মীদের বিভ্রান্ত করবেন না। ম্যানিপুলেটেড জেএনজি, আপনার আমি টাইটেল দিয়েছি কি আর বলছে কি ইউটিউব ভিউর ব্যবসা, ভাই আপনি না থাকলেও সমস্যা নাই, তা আপনি চলে যান। আমি ভিউ ব্যবসা করার জন্য বসি নাই, ইউটিউবে পয়সা কামানোর জন্য বসি নাই, নাকি আপনাদের সরাসরি দালালি করার জন্য বইছি। তৃণমূল কর্মীদের বিভ্রান্ত মানে কি? আপনি কোন নেতার পাশ আটেন ওইটা বলেন আগে, কোন নেতার পাশ আটেন। আমার কথাগুলো শুনতে খারাপ লাগে, মূলত আপনি নেতার পাচাটা দালাল, তাই আমার কথা শুনতে খারাপ লাগে। ওই পাচাটা বন্ধ করেন আর আপনার নেতার নাম বলেন, এরপরে দেখেন নেতার ফিরিস্তি দিয়া দিতেছি, এরপরে বুঝবেন। সেটা ফালতু কথা বলার আগে চিন্তা করেন। আপনাদের তৃণমূল কর্মীরা আছে বিদায় এখনো আপনার মতন এই জঙ্গি এখানে আইসা মুখ না দেখা কথা কইতে পারতেছেন। আপনি নিজেই একটা বট। আপনার তৃণমূল কর্মী 2 বছর ধরে কষ্টে আছে, আর আপনার নেতারা এখানে দেখে কি পান করিতেছে, ভিডিও দুমো অন্তত 50 নেতার ভিডিও দিতে পারবো। ওনারা কোথায় কত টাকার খানা খাইতেছেন, কত টাকা পেমেন্ট করতেছেন, বউয়ে কতটা শাড়ি কিনতেছে, আর কোথায় কোথায় আবার টিকটক করতেছে, এইটি সহ দিতে পারবো। এই জন্য কই যে সবসময় চিন্তা করেন যে কি হয়েছে। ওরে ভাই আপনি তো ভাই, আপনি বলেন সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানেন কেন? নেতার পাচাটারা চাটি না, আমরা নিজেরাই নেতা। আপনি কোন জাতের নেতা? আপনার সাবস্ক্রাইব করার জন্য আমি তো বলবো, এই যে আপনার মতন জঙ্গি আমার কথা শুনে এইটাই ভালো। শুনেন, সাবস্ক্রাইব আপনি কেন আপনার দাদারা সহ সাবস্ক্রাইব করেন মিয়া? কেন আপনাকে নেতাগো সম্বন্ধে কিছু না কইলে তখন ভালো লাগে, খালি নেতার বিরুদ্ধে গেলেই খারাপ। দেখেন যারা শুনতেছেন আমার কথা, তাদের কাছে ওনার নেতাদের বিরুদ্ধে কেন বলছি, ওনারা এখনো সেই নেতার চাটুকারী, মানে অমুক ভাই তমুক ভাই, ওনারা সব সহমত ভাই।
গুরুচাঁদ ঠাকুর, রাশেদ ভাই আপনার কথায় দুটো জিনিস প্রতিফলিত হচ্ছে। এটা ভারতকে সময় দেওয়া, যেমন পাকিস্তান সময় দিয়েছিল। পাকিস্তানের সঙ্গে ভারতের ট্রেড কত ছিল জানেন রাশেদ ভাই? ভাই আমি জানি আপনার পাকিস্তানের সাথে ট্রেড কত ছিল, অমুকের সাথে ট্রেড কত ছিল, আমেরিকার সাথে ট্রেড কত ছিল। বাইরে আমি মনের দুঃখে বলতেছি যে ভারতের সাথে আমার কোনো শত্রুতা আমি নাই, জায়গা জমি সহায় সম্পত্তি কিছু নিয়ে নাই। আমার কথা হচ্ছে যে ভারত সম্মান দেওয়ার চেষ্টা করছেন তো ভাই, করেন নাই? বেশ কয়েকবার ডাকাইলেন, আসে না। এরপরেও এত কি? ভারত গভর্নমেন্টের, আগেই বলছি, ভারত গভর্নমেন্টের একটাই সমস্যা, সেটা হচ্ছে সিকিউরিটি রিজন। ভাই পাকিস্তানের সাথেও আপনাদের সিকিউরিটি রিজন আছে, চায়নার সাথেও সিকিউরিটি রিজন আছে, কিন্তু ওইখানে সামাল দিতে পারলে আর বাংলাদেশের মতো এই দেশে সামাল দিতে পারতেছেন না, সামাল দিতে পারবেন না। গত 2 বছর এর আগে ইউনূস গভর্নমেন্টের সময় আপনারা রাগান্বিত হইয়া এরপরও সমস্ত বিপদ আপদে হেল্প করছেন। এই তারেকের সময় ওই যে তেল চায় পেট্রোল চায় হেল্প করতেছেন। ভাই ও যখন গাদ্দারি দেখাইতেছে, ও যখন ঘেটির এটা মোটা দেখাইতেছে, ওর একটু ঘেটিটারে একটু নরম করেন না, একটু নরম করার ব্যবস্থা আছে না? এই যে তেল চাইতেছে, হ্যাঁ তেল দিব বইলা কবে দিব লগে লগে না পাঠাই একটু লেন্দি করেন। যেটা এখন দরকার সেটা 1 মাস পরে দেন, আস্তে আস্তে লেন্দি করেন। কারণ আপনি যখন আশা দিবেন যে ভাই কালকে আমি তেল দিতেছি, তার মানে কালকে আর এই সরকার তেল কিনতে পারবো না, সুতরাং আপনি কালকে কোন আপনার বেয়ারিং নষ্ট, তেল আহে না, অসুবিধা আছে ভাই? অসুবিধা তো নাই। এই যে আদানির বিদ্যুৎ বেয়ারিং আরেকটা নষ্ট হয়ে গেছে বলে কিছুদিন বন্ধ রেখে বিদ্যুৎটা আপনার নিজের দেশে চালান, আপনার দেশেও লোডশেডিং আছে সেইখানে চালান, একটু ইয়ে দেন না, টাইট দেন, আস্তে আস্তে টাইট দেন। আপনার চাইলেই মরিচ দেন, কাঁচা মরিচ দেন, না না না, আপনি যতক্ষণ পর্যন্ত ভারতীয় গভর্নমেন্ট বা ভারতীয় জনগণ এতটুকু না বুঝবে যে, একটা কথা আছে হিন্দিতেই বলে না, লাতো কা ভূত বাতো মে নেই মানতা, যতক্ষণ এদের লাথি না মারবেন ততক্ষণ কথাই শুনবো না। আর জঙ্গি সরকার এরা শুনবো না, কারণ এরা তো জিহাদের জোশান্বিত, ওনারা জিহাদ করতেছেন। এই জন্যই বলছি ভাই, অন্য আর কিছু না। একজন লেখছেন, রাশেদ ভাই আমাদের এমপি পাপন সাহেবের কি খবর? এলাকার একজন নেতা কুমির, খবর নেই। ভাই খালি পাপন কেন, পাপন ছাপন গাপন নাপন সবারই একই অবস্থা, অবস্থা সবারই এক, কারো অবস্থাই ভালো না, সবার অবস্থা একই। কোন নেতা আপনাকে খবর নিতেছেন না। ওই যে আমার ওই ভাই বারবার খেপতেছেন, দেখেন আমার ওই ভাই